সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো সেক্টরে বৈষম্য রয়েছে তার মধ্যে শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের নিয়ে যে বৈষম্য তৈরি হয়েছে, এই বৈষম্যের কি কোনো অবসান বাংলার মাটিতে হবে না? বর্তমান সময়ে শিক্ষকদের যিনি প্রতিনিধি প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, উনি দেশ পরিচালনা করছেন, তার একটা নির্বাহী আদেশই পারে এই শিক্ষাক্ষেত্রের যে চরম বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্যটা দূরীকরণ করতে। আজকে দেখেন, নন এমপিও শিক্ষক, যাদেরকে এমপিও দেওয়া হয় না, বিনা বেতনে যে সকল শিক্ষকরা বেগার খাটছে দীর্ঘদিন থেকে, তাদেরকে এমপিও দেওয়া হচ্ছে না। আবার যারা এমপিও ভুক্ত শিক্ষক, তাদের 15% বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া হলো। এটা অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু সবচেয়ে বড় মানবেতর জীবনযাপন যারা করছে, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে এনটিআরসিএ থেকে নিবন্ধিত হয়ে বাট নিয়োগ বঞ্চিত হয়ে রয়েছে, এদের কি কোনো সুরাহা হবে না? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু তার নির্বাহী আদেশের মাধ্যমে এই বৈষম্যে তাকে অবসান ঘটিয়ে যেতে পারেন। দেখেন, বিগত সময়ে যত ফ্যাসিস্ট সরকার বলেন, যত সরকারই এই শিক্ষকদের নিয়ে বৈষম্যগুলো তৈরি করে গিয়েছিল, এর সমাধানের ভূমিকা কিন্তু একমাত্র রেফারির ভূমিকা পালন করতে পারেন কিন্তু আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, যিনি কিন্তু একজন প্রফেসর, একজন শিক্ষক। তিনি জানেন যে শিক্ষকদের কি দৈন্যদশা বর্তমান সমাজে তৈরি হয়েছে। এই ক্ষেত্রে এই সেক্টরে যে কি পরিমাণ বৈষম্য তা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। একই এনটিআরসিএ থেকে, যেটাকে বলা হচ্ছে নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, এখান থেকে যারা সার্টিফিকেট গ্রহণ করেছে তারা কম নাম্বার পেয়ে অনেকেই চাকরি পেয়েছে, কেউ এখন সরকারি কলেজের টিচার। আবার এটা সবচেয়ে একটা কম্পিটিটিভ এক্সাম, যেখানে নিবন্ধিত হতে গেলে 14 লক্ষ পরীক্ষার্থীর সাথে ফাইট করে এখান থেকে একটা সার্টিফিকেট অর্জন করতে হয়। এই সার্টিফিকেটটা কিন্তু কোনো একাডেমিক সার্টিফিকেট না, এটা কিন্তু একটা চাকরির সার্টিফিকেট। বাংলাদেশের পিএসসি থেকে যখন সার্টিফিকেট দেওয়া হয় বা পাশ করা হয়, তখন কিন্তু তাকে অবশ্যই নিয়োগ দেওয়া হয়। কিন্তু একটা মাত্র সেক্টর বাংলাদেশে আছে, যে সেক্টরে নিয়োগের সার্টিফিকেট দেওয়ার পরেও সেখান থেকে নিয়োগ পায় না। আর তার বাস্তব এক্সাম্পল বা বাস্তব সাফারার হলো 1 থেকে 12তম নিয়োগ বঞ্চিত শিক্ষকগুলো। এদের নিয়োগ যদি ত্বরান্বিত না করা যায়, তাহলে আমরা কোন দেশে বসবাস করছি, যেখানে দিনের পর দিন, রাতের পর রাত একেবারে অনশন করে যাচ্ছে 1 থেকে 12তম নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। আবার 18 থেকে 18তম পর্যন্ত যারা নিয়োগ মানে একটা সার্টিফিকেট পেয়েছে, অনেকেই এখানে নিয়োগ পায়নি। তাহলে এই বৈষম্য দূরীকরণের কি কোনো উপায় বাংলাদেশে নেই? সব সেক্টরে কিন্তু বৈষম্যগুলো মোটামুটি আছে, কিন্তু এই সেক্টরের যে বৈষম্য, এই বৈষম্যগুলো কিন্তু আমাদের মানব সম্পদ তৈরির ক্ষেত্রে একটা বড় বাধা বা অবস্টাকল হিসেবে দেখা দিয়েছে। আর এই অবস্টাকল যতদিন থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে কিন্তু দক্ষ মানব সম্পদ তৈরি হবে না। আজকে দেখেন, বাংলাদেশের এই যে ভঙ্গুর অবস্থার মধ্য থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে কিন্তু একমাত্র রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারা কিন্তু সঠিক মানব সম্পদ না হওয়ার কারণে তারা কিন্তু বিদেশে ক্লারিক্যাল জব পান। তারা কিন্তু দক্ষ মানব সম্পদ না হওয়ার কারণে তাদের কিন্তু একেবারে ছোট বা একেবারে তৃতীয় চতুর্থ শ্রেণীর কাজ করতে হয়। তাদেরকে দক্ষ করার কাজটা করেন কারা? শুধুমাত্র শিক্ষকরা। আর এই শিক্ষকরা মানব সম্পদ উন্নয়নের জন্য যত ভূমিকা পালন করেন, সেই শিক্ষকদের জন্য যদি আজকে বৈষম্য তৈরি করা হয়, তাহলে কি হলো? দেখেন, তাহলে হলো যে এই মানব সম্পদ গুলো কিন্তু বিদেশে গিয়ে তারা কিন্তু বড় কোনো সুপারভাইজিং লেভেলে কোনো চাকরি পাচ্ছেন না। এই সব কিছুর বৈষম্য একেবারে হজবরলা, এক কথায় খিচুড়ি পাকিয়ে গিয়েছে শুধুমাত্র এই নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগ না দেওয়ার কারণে। তো যাই হোক, এদেরকে নিয়োগ দিতে হবে। আমি বলবো যে বিগত ফ্যাসিস্ট সরকার বা বিগত সরকারগুলোর সময়ে যে ধরনের বৈষম্য তৈরি হয়েছিল, তার মধ্য থেকে প্রায় 1 লক্ষের উপরে জাল সনদধারী শিক্ষকরা বিভিন্ন সেক্টরে এনটিআরসিএ থেকে যে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটের বেশিরভাগই দেখা যাচ্ছে 1 লক্ষের মতো জাল সনদধারী। এদেরকে যদি ফাইন্ড আউট করে তাদেরকে চাকরিচ্যুত করে যদি এই প্রকৃত নিবন্ধনধারীদের চাকরিটাকে নিশ্চিত করা যেত, এবং বাংলাদেশে দেখেন প্রচুর পরিমাণ স্কুল কলেজ আছে, সেখানে কিন্তু প্রায় 1 লক্ষের উপরে ভ্যাকান্সি আছে, যারা কিন্তু অনার্স সেক্টরে বা ডিগ্রি সেক্টরে বা বিভিন্ন প্রকারের কারিগরি সেক্টরে এদের নিয়োগ কিন্তু ত্বরান্বিত করা যায়। পরে কিন্তু এই 1 থেকে 12তম যে শিক্ষকগুলো আছেন, এই শিক্ষকদের নিয়োগ দিয়ে তাদের একটা দোয়া পাওয়া যায়, কারণ তারা কিন্তু
সবচাইতে বেশি সাফারার তাদের জীবনে, তারা কিন্তু একেবারে নিঃস্ব বলা যেতে পারে। তারা হালের বলদ বিক্রি করে তারা কিন্তু এই যে এনটিআরসি এর বিভিন্ন রকমের ক্যাসিনো খেলাতে অংশগ্রহণ করে প্রচুর টাকা নষ্ট করেছে। এদেরকে যদি প্রপারলি নিয়োগ না দেওয়া যায়, আমাদের বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা, মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে যে একেবারে জরাজীর্ণ অবস্থা, এই জরাজীর্ণ অবস্থা কিন্তু আরো বেশি ত্বরান্বিত হবে। বাংলাদেশে বেকার সমস্যা আরো বাড়বে এবং শিক্ষাটাকে আরো বেশি সস্তায় নিয়ে যাওয়া হলো। আসলে পৃথিবীতে সবচেয়ে বেশি দামি সেক্টর হলো শিক্ষা সেক্টর। শিক্ষাকে যদি আপনি একদম সস্তা করে ফেলেন, যেখানে বৈষম্যর পরে বৈষম্য তৈরি হয়, এমপিও শিক্ষক নন এমপিও শিক্ষকদের এমপিও দেওয়া হয় না, এমপিও শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণে বাড়ি ভাড়া দেওয়া হয় না, এবং 1 থেকে 12তম যে সকল নিয়োগ বঞ্চিত শিক্ষক, তাদেরকে যদি নিয়োগ না দেওয়া যায়, তাহলে কিন্তু বাংলাদেশের দক্ষ মানব সম্পদ তৈরি হবে না, কোনো উন্নয়ন কর্মকাণ্ডই টেকসই হবে না। এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছেন তারা কিন্তু জানবে যে আসলে এই দেশে শিক্ষকতা পেশায় আসতে চাইলেও আসা যায় না, কারণ সেখানে বৈষম্যের একটা বিরাট ফাঁদ রয়েছে। তো এই সবকিছু মিলিয়ে বলবো যে এনটিআরসি এর বিলুপ্তি প্রয়োজন, একটা শিক্ষা কমিশন গঠন করে সেখান থেকে কিন্তু প্রকৃত মেধাবীদেরকে শিক্ষাক্ষেত্রে এক কথায় নিবন্ধিত বা নিয়োগ বঞ্চিত শিক্ষকদেরকে চাকরির যে বয়সের বাধা সেটাকে ইরাডিকেট করে তাদেরকে বিভিন্ন সেক্টরে ভ্যাকান্সিটাকে ফাইন্ড আউট করে জাল সনদধারীদেরকে বিতাড়িত করে সেখানে কিন্তু তাদের নিয়োগ ত্বরান্বিত করলেই আমাদের দেশে একটা দেশটা একটা সুন্দর ট্র্যাকে উঠে যাবে, আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। যারা দক্ষ মানব সম্পদ তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে এই শিক্ষকদের ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না থাকে, এই দাবি আমি জানাচ্ছি একেবারে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের পক্ষ থেকে। আর যারা এমপিওভুক্ত শিক্ষক তারা তো একটা নিয়োগ পেয়েছে, এবং যারা এমপিও পায়নি তারাও কিন্তু টুডে অর টুমরো এমপিও পাবে, কিন্তু যারা নিয়োগ বঞ্চিত তাদের নিয়োগ যদি ত্বরান্বিত করা না হয়, তাদের কিন্তু এই বৈষম্যটা দীর্ঘস্থায়ী হবে এবং এই সংকটটা কিন্তু প্রত্যেকটা সরকারকে ফেস করতে হবে, এবং তারা কিন্তু অভিশপ্ত হয়েই এই দেশ পরিচালনা করবে। সো আমার দেশটাকে যদি সুন্দর ট্র্যাকে নিতে হয়, দেশের যদি বৈষম্যহীন সমাজ গড়তে হয়, তাহলে এই শিক্ষকদের বিরুদ্ধে যে বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্যের অবসান আমরা চাই। 24-এর আন্দোলন হয়েছিল শুধুমাত্র এই ধরনের বৈষম্যগুলোকে ইরাডিকেট করার জন্য, অথচ আমরা দেখলাম যে এই বিগত 14 মাসের সরকার বা 1.5 বছর প্রায় হতে চললো, এই সরকার কিন্তু এই শিক্ষকদের যে কথা নিবন্ধিত বা নিয়োগ বঞ্চিত শিক্ষকদেরকে বয়সের বাধায় ফেলে রেখে তাদেরকে কিন্তু নিয়োগ বঞ্চিত করে রাখলো। শিক্ষকদের কিন্তু পৃথিবীর উন্নত দেশে কোথাও কিন্তু কোনো বয়সের বাধা নেই, অথচ আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কিন্তু বয়সের বাধা, বিভিন্ন রকমের বাধা, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, বিভিন্ন জাল সনদ, এই সকলের মাধ্যমে কিন্তু আজকে প্রকৃত নিবন্ধনধারী, প্রকৃত মার্কসধারী, ভালো নাম্বারধারীরা কিন্তু চাকরি পায়নি, প্রকৃত মেধাবীরা চাকরি পায়নি। আর যারা আপনারা সবাই জানেন যারা এনটিআরসি থেকে নিবন্ধিত বা নিয়োগ বঞ্চিত তারা কিন্তু অটো পাশে পাস নয়, তারা কিন্তু 14 লক্ষ পরীক্ষার্থীর বিপরীতে ফাইট করে তারা কিন্তু প্রিলিমিনারি, রিটেন, ভাইভা দিয়ে একটা সার্টিফিকেট অর্জন করেছে, যে সার্টিফিকেটে লেখা আছে দে আর এলিজিবল টু অ্যাপয়েন্টেড এনি কলেজ, স্কুল আর কারিগরি, যেটাকে বলা হচ্ছে যে কারিগরি প্রতিষ্ঠানে তারা কিন্তু নিয়োগ পাওয়ার যোগ্য। এই যোগ্য শিক্ষকদেরকে প্রপারলি নিয়োগ না দেওয়া পর্যন্ত কিন্তু শাহবাগের মাঠে এনটিআরসি এর সামনে প্রপারলি রেগুলার বেসিসে কিন্তু আন্দোলন চলে যাবে, এবং এই আন্দোলনের কিন্তু অবসান ঘটবে না, এবং দেশের লজ্জা আরো বেশি বৃদ্ধি পাবে। এবং পৃথিবীর অন্যান্য দেশে দেখতে পাচ্ছেন যে 35 বছর বয়সে, 40 বছর, 45, এক কথা শিক্ষকতা পেশায় ঢোকার জন্য কোনো প্রকার বয়স নেই। শিক্ষকতা পেশায় বয়স বৃদ্ধি পেলে বরং তাদের এক্সপিরিয়েন্স বৃদ্ধি পায়, তারা কিন্তু দক্ষ মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। সুতরাং বয়সের বাধা আর নয়, সার্টিফিকেট অর্জন করলে সেই সার্টিফিকেট কখনোই বাতিল হতে পারে না। সবকিছু মিলিয়ে বলবো যে এই নিবন্ধনধারী শিক্ষকদের নিয়োগ দিতে হবে। এবং আমি একটা কথা বলবো যে বর্তমানে প্রায় 5 লক্ষের উপরে নিবন্ধনধারী শিক্ষক আছেন, কিন্তু সবাই কিন্তু চাকরি চাচ্ছেন না। প্রায় 5 লক্ষের কাছাকাছি শিক্ষকদের কিন্তু বিভিন্ন জায়গায় নিয়োগ আছে, তারা বিভিন্ন চাকরি করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন, তারা কিন্তু চাচ্ছেন না। শুধুমাত্র যারা চাচ্ছেন তাদের জন্য একটা স্পেশাল গণবিজ্ঞপ্তি, যেটা এই সরকারের আমলে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু দেওয়া হলো না। সেটা দিয়েও যদি তাদের নিয়োগ ত্বরান্বিত করা যায় তাহলে বলবো প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার
ক্ষমতা হস্তান্তর করার পরেও সবার দোয়া গ্রহণ করে ভালোভাবে এই দেশ থেকে সম্মান নিয়ে বিদেশে পাড়ি জমাতে পারবেন এবং তার জন্য শুভকামনা থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। এনটিআরসি থেকে নিবন্ধিত শিক্ষকদের জন্য দোয়া করবেন। যারা নিয়োগ পেয়েছে তাদের তো একদিন না একদিন বেতন হবেই, কিন্তু যারা নিয়োগ পায়নি তাদের নিয়োগ ত্বরান্বিত করতে হবে। আর সবচেয়ে বড় উপায় হলো যে এই সেক্টরগুলোকে জাতীয়করণ করার মাধ্যমে, এক কথায় শিক্ষক ক্ষেত্রটাকে জাতীয়করণ করার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষকের নিয়োগটাকে ত্বরান্বিত করে দেশটাকে একটা উন্নয়নের ট্র্যাকে তুলে দিয়ে দেশটাকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মেন সম্পদ মানব সম্পদ তারা যেন পৃথিবী কাঁপিয়ে বেড়াতে পারে, পৃথিবীতে বিভিন্ন দেশে গিয়ে তারা যেন ভালো জব পায়, ভালো সুপারভাইজিং লেভেলের জব পায়, এই শুভকামনা আমি জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মই একমাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে আন্দোলনের শুরু এবং এই আন্দোলনটাকে বা এই ধরনের যে আবেদনটুকু প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের কানে পৌঁছাতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।